বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হচ্ছে চলচ্চিত্রের চিত্রনাট্য রচিত হচ্ছে। একদিকে সংসদ ভবনের অভ্যন্তরে শান্তির বাণী, সহযোগিতার আহ্বান আর গণতন্ত্রের মহান আদর্শের কথা বলা হচ্ছে, অন্যদিকে সংসদের বাইরে রাজপথে সেই একই দলের সংগঠন নেমে পড়ছে হিংস্র তাণ্ডবে, যেখানে রক্তের দাগ শুকোনোর আগে নতুন করে রঞ্জিত হচ্ছে পথঘাট। মাত্র 2 দিন আগের একটি ঘটনা স্মরণ করুন। বিরোধী দলের একজন নেতা, যিনি চরম সংকটে নিমজ্জিত সরকারকে উদ্ধারের পর পরম উদারতার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই উদারতার মাত্র 48 ঘন্টা না পেরোতেই সেই একই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল মাঠে নেমে শুরু করেছেন ছাত্র শিবিরের উপর নির্মম আক্রমণ। এ যেন এক অদ্ভুত বিপরীতমুখী নাটক, যেখানে উপর তলায় চলছে হাসি কান্না আর নিচ তলায় চলছে রক্তের স্রোত। বর্তমানে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে ব্যাপক লুটপাট হয়েছে তা সামলাতে গিয়ে সরকার যখন হিমশিম খাচ্ছে, তখন তারা খুব সুকৌশলে এই লুটপাটের দায়ভার বিরোধী দলের কাঁধে চাপিয়ে দিতে চাইছে। নিজেদের আখের গোছানোর জন্য তারা শুরু করেছে এক ভয়ঙ্কর রকমের দ্বৈত খেলা। এই খেলায় ক্ষমতাসীন বিএনপি এমনভাবে চলছে যেন তারা একই সাথে দুটি নৌকোয় পা রাখার চেষ্টা করছে। কিন্তু তরুণ প্রজন্মের তীব্র চাপের মুখে পড়ে জামাত ইসলামী মাত্র 24 ঘন্টার মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। তারা এখন চরম হুঁশিয়ারি উচ্চারণ করছেন এবং জানিয়ে দিয়েছেন যে আর কোনো আপোষ নয়, এখন থেকে কঠোর লড়াই হবে মাঠে। 2 দিন পূর্বের ঘটনাটি ছিল সত্যি ইতিহাসের পাতায় লিখে রাখার মতো। জাতীয় সংসদের মেঝেতে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এমন এক উদারতার নজির স্থাপন করেছিলেন, যখন সারা দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং চলছে, মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর জ্বালানির সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে বর্তমান বিএনপি সরকার প্রায় দিশেহারা অবস্থায় পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে জনরোষ যখন তুঙ্গে, তখন ডক্টর শফিকুর রহমান এক অভূতপূর্ব ঘোষণা দেন। তিনি বলেন, বিদ্যুৎ এবং জ্বালানি সংকট নিরসনের জন্য বিরোধী দল সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শুধুমাত্র মুখের কথা নয়, তিনি এই সংকটের সমাধানের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও সুস্পষ্ট পরামর্শ উপস্থাপন করেন। তিনি বলেছিলেন, যদি সরকার মনে করে যে আমরা একটি কমন কমিটি তৈরি করতে পারি, তাহলে আমরা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। খাদের একদম কিনারায় দাঁড়িয়ে থাকা বিএনপি সরকার যেন হাতে চাঁদ পেয়ে গেছে। তারা কালক্ষেপণ না করে পরের দিন অত্যন্ত দ্রুততার সাথে 10 সদস্যের একটি হাই প্রোফাইল কমিটি গঠন করে ফেলে। প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতের আমিরের প্রস্তাবকে যথাযথ সম্মান প্রদর্শন করে সেই কমিটিতে বিরোধী দল থেকে 5 জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ 5 জন সরকারি দল থেকে এবং 5 জন বিরোধী দল থেকে। আপাত দৃষ্টিতে মনে হলো এটি একটি চমৎকার গণতান্ত্রিক চর্চার উদাহরণ, কিন্তু রাজনীতির অন্তর্মহলে বিপদের ঘণ্টা বেজে উঠল নিঃশব্দে। ডক্টর শফিকুর রহমান যখন বিএনপির চরম সংকটের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন, তখনই রাজনৈতিক বিশ্লেষক এবং দলের ভেতরের বিচক্ষণ নেতাদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠতে শুরু করলো। তাদের মূল শক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, তেল এবং সার খাত সবসময় ছিল দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ানক লুটপাটের ক্ষেত্র। এস আলম, বসুন্ধরা এবং ইউনাইটেডের মতো বিশাল বিশাল লুটেরা সিন্ডিকেট এই গোটা খাতটিকে পুরোপুরি গিলে ফেলেছে এবং বর্তমান সরকারের রাঘব বোয়ালরা লুটপাটের চক্র থেকে বের হয়ে আসার মতো সাহস কিংবা মনোবল কোনোটাই পাচ্ছে না। সরকারের আসল উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার হয়ে উঠতে শুরু করলো। জামাতের আমির হয়তো সাধারণ মানুষের কষ্ট লাঘবের কথা ভেবেই আবেগ তাড়িত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাস্তবতার রাজনীতি অত্যন্ত নির্মম এবং কঠোর। জামাতের এই চরম উদারতা এবং আত্মত্যাগের প্রতিদানে বিএনপি কিভাবে দিল সেটা এখন দেখার বিষয়। তারা সংসদের ভেতরে জামাতের সাথে হাসি মুখে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে পিঠ চাপড়ে দিল ঠিকই, কিন্তু সংসদের বাইরে রাজপথে তারা দেখতে শুরু করলো তাদের চেনা এবং অত্যন্ত ভয়ঙ্কর আসল মুখ। হঠাৎ করে সারা দেশ জুড়ে ইসলামী ছাত্র শিবিরের ওপর শুরু হয়ে গেল সুপরিকল্পিত এবং অত্যন্ত বর্বরচিত হামলা। ছাত্রদের লেলিয়ে দেওয়ার প্রথম চট্টগ্রাম, এরপর পাবনায় এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীর উপর চালানো হলো পৈশাচিক তাণ্ডব। এটা কোনো সাধারণ সংঘর্ষ ছিল না, এটা ছিল পরিকল্পিত আক্রমণ, যে শিবির এবং ছাত্রদল গত 17 বছর ধরে একসাথে রাজপথে রক্ত দিয়েছে, একসাথে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। তাদের উপর এই হামলা স্পষ্টভাবে প্রমাণ করছে বিএনপি আসলে কোনো ক্ষমতার অংশীদারিত্ব চায় না, তারা চায় একচ্ছত্র এবং নিরঙ্কুশ আধিপত্য।
যেখানে কারোর সাহস থাকবে না তাদের বিরোধিতা করার। এই হামলার মধ্যেই পত্রিকার পাতায় ফাঁস হয়ে গেল আরও একটি ভয়ঙ্কর এবং লজ্জাজনক খবর। দেখা গেল বিদ্যুৎ সংকট সমাধানে বিএনপি সত্যি তাদের কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। সারা দেশে যখন ভয়ানক লোডশেডিং চলছে, মানুষের নাভিশ্বাস উঠছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে খোদ বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষ যখন অন্ধকারে দিন কাটাচ্ছে, তখন মন্ত্রীরা নিজেদের এলাকাকে পুরোপুরি আলোকিত করে রাখছেন। বিএনপির এই ডাবল স্ট্যান্ড এবং দ্বৈত নীতি এবং রাজপথের তাণ্ডব জামাত ইসলামের তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম তরুণ নেতৃত্ব জামাতের শীর্ষ নীতি নির্ধারকদের অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় বুঝিয়ে দিয়েছেন, ছাত্রদল রাজপথে শিবিরকে মারবে আর আপনারা সংসদে গিয়ে বিএনপিকে বিদ্যুৎ সংকটের সমাধানে সহায়তা করবেন। এই আত্মঘাতী নীতি আর একদিনও চলতে পারে না। তৃণমূল এবং তরুণদের এই প্রবল চাপের মুখে অবশেষে জামাতের শীর্ষ নেতৃত্ব চেতনা ফিরে এলো। জোটের রাজনীতি এবং মিলেমিশে কাজ করে যে নরম নীতি ছিল, তাতে চরম ছেদ পড়ে গেছে। প্রথমে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং তারপর স্বয়ং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত স্পষ্ট এবং কঠোর ভাষায় ঘোষণা দিয়েছেন, আর কোনো এক চুলো ছাড় দেওয়া হবে না, কোনো আপোষ নয়, কোনো সমঝোতা নয়। এই ঘোষণা স্পষ্ট করে দিয়েছেন যে জামাত এখন স্পষ্টভাবে বুঝে গেছে সরকারকে অন্ধভাবে বিশ্বাস করা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির এই হঠাৎ বদলে যাওয়ার চরিত্র এবং এই আক্রমণের রূপের পেছনে আসল রহস্যটা কি? এই প্রশ্নের উত্তর অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করলে সাবেক ছাত্র নেতা এবং রাজনীতি বিশ্লেষক মির্জা গালিব তিনি বলেছেন, বিএনপির বর্তমান পদক্ষেপকে একটি নতুন ফ্যাসিবাদের উত্থান হিসেবে চিহ্নিত করা যায় এবং তাদের 3 ধাপের একটি সুস্পষ্ট ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান জনসম্মুখে তুলে ধরেছেন তিনি। প্রথম ধাপে যেসব সংস্কার প্রস্তাব রয়েছে যা সরকারের অসীম ক্ষমতাকে সীমিত করবে অথবা জবাবদিহিতা নিশ্চিত করবে, সরকার অত্যন্ত চালাকির সাথে সেগুলো একে একে বাতিল করে দিচ্ছে। মির্জা গালিব দ্বিতীয় ধাপে বলেছেন, প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের আনুগত্য এবং দলীয় লোক বসানোর কাজ চলছে জোরে সোরে। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি তিনি দেখিয়েছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো যে বড় বড় গণ আন্দোলনের সূত্রপাত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে যে আন্দোলন হয়েছিল সেটাও এই ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল। বিএনপি খুব ভালো করে জানেন যে ক্যাম্পাসে যদি পতিত ছাত্রলীগের মতো একক দখলে রাখা না যায়, তাহলে ইচ্ছামতো ক্ষমতার দম্ভ দেখানো সম্ভব হবে না। আর ঠিক এই কারণেই তারা ছাত্রদলকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সারা দেশের ক্যাম্পাসে শিবিরের উপর হামলা চালিয়ে এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। মির্জা গালিবের মতো এই 3টি ধাপ যদি বিএনপি সফলভাবে সম্পন্ন করতে পারে, তাহলে সামনে আর কোনো রাজনৈতিক কিংবা প্রতিষ্ঠানে বাধা থাকবে না। তারা পতিত স্বৈরাচারের যে শূন্যস্থান রয়েছে সেটি অত্যন্ত সুনিপুণভাবে পূরণ করতে পারবে এবং দেশের নতুন এক ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর এবং চূড়ান্ত সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে চরম অর্থনীতি এবং জ্বালানি সংকট, অন্যদিকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের নোংরা খেলা। জামাত ইসলাম এবং তাদের অবস্থান পরিষ্কার এবং দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় হলো তরুণ সমাজ এবং সাধারণ মানুষ বিএনপির এই 3 ধাপের ফ্যাসিবাদী ব্লুপ্রিন্ট কিভাবে মোকাবেলা করে। খেলা কেবল শুরু হয়ে গেছে, খেলার শেষ পরিণতি কি হবে তা এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, আপোষের রাজনীতির দিন শেষ, এখন শুরু হয়েছে লড়াইয়ের রাজনীতি।